এই ভিডিওটা একটু লম্বা হইতে চাইতেছে, কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু করব এবং আমাদের এই প্রজেক্টটাকে আশা করি ফাইনালি শেষ করতে পারবো। তো আমি একটু সার্ভারটাকে ওপেন করে নেই, npm run dev এন্টার প্রেস করলে আমাদের সার্ভারটা স্টার্ট হবে, ও এন্টার প্রেস করলে সেটা আমাদের ব্রাউজারে ওপেন হয়ে যাবে এবং দেন আমরা এটাকে সাইড বাই সাইড করে নেব যেন দেখতে পারি। আমাদের স্ক্রিনে আমরা গত ভিডিওতে আমাদের টাস্কগুলোকে রেন্ডার করছিলাম এবং প্রত্যেকটা টাস্কের ডান দিকে একটা করে ডিলিট বাটনকে লাগাইছিলাম এবং ডিলিট বাটনে প্রেস করলে ওই টাস্কটা গায়েব হয়ে যাবে। এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করছিলাম এবং আপনাদেরকে আমি একটা টাস্ক দিছিলাম যেন আপনারা প্রত্যেকটা টাস্কের নিচে একটা ছোটখাটো বাটনকে তৈরি করেন যেটার নাম হবে ক্লিয়ার অল বাটন, এবং এই বাটনে ক্লিক করলে সব টাস্ক গায়েব হয়ে যাবে। এবং এটা দিয়ে শুরু করব, কিন্তু আমাদের আরো কিছু জিনিসপাতি আছে যেগুলো এই ভিডিওতে আমাদেরকে শিখতে হবে। সো ভিডিওটা লম্বা হবে, আমি আগেই বলছি, শুরুতেই বললাম, আবার বললাম কেন আমি জানি না। ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হইতে যেতেছে, তো ফোকাস দিয়ে দেখবেন ভাইরা, লক ইন ব্রাদার্স। সো প্রথমত আমরা নিচে একটা বাটনকে চাই। সো আমি সবকিছু নিচে চলে আসব এবং এখানে আমি একটা বাটনকে তৈরি করব। সো বাটন ট্যাগের ভেতরে এটার নাম হবে ক্লিয়ার অল বাটন, এবং আমাদেরকে এই বাটনের জন্য একটা অন ক্লিক ফাংশনকে তৈরি করতে হবে। সো কনস্ট ক্লিয়ার অল বাটনের জন্য একটা অন ক্লিক ফাংশনকে তৈরি করতেছি আমি, এবং এই অন ক্লিক ফাংশনের কাজ হবে জাস্ট সেট ডাটাকে এমটি একটা অ্যারেতে সেট করে দেওয়া। তো আমরা আসলে কি করতেছি, যে আমাদের কাছে যে ডাটা স্টেট ভ্যারিয়েবলটা ছিল সেটাকে কমপ্লিটলি এমটি করে দিতেছি, যা ছিল সবকিছু রিমুভ, একেবারে একটা এমটি অ্যারেকে এর ভেতরে দিয়ে দিতেছি এবং আমাদের স্ক্রিনটা অটোমেটিক্যালি রিরেন্ডার হয়ে এমটি ডাটাটা এখানে শো করবে। এবং যেহেতু ডাটার ভেতরে কিছু নাই সেহেতু স্ক্রিনে রেন্ডার হবেই বাকি, তাই না? তো আমি যদি এখন একটু রিলোড মারি, আমাদের এই ক্লিয়ার অল ফাংশনটাকে আমি অন ক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে অ্যাড করি নেই। সো আমি এখানে অন ক্লিক অ্যাট্রিবিউটের ভেতরে এটাকে অ্যাড করে দিব। সো ক্লিয়ার অল, এবং একটু ওয়েট করব সেভ হওয়ার জন্য, এবং ক্লিয়ার অল বাটনে প্রেস করলে সব গায়েব হয়ে যাবে, শুধুমাত্র ক্লিয়ার অল বাটনটাই স্ক্রিনে শো করবে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং আমাকে ফুললি এটাকে ব্যাখ্যা করার দরকার নাই। এবং আমি চাইলে এই বাটনটাকে একটু হালকা পাতলা স্টাইলিং দিয়ে দিতে পারি, যেমন এটা একটা বাটন ক্লাসের হবে এবং এটা হবে বাটন আউটলাইন ডেঞ্জার, এবং এটা দিয়ে দিলেই হয়ে যাওয়ার কথা। এবং আমরা এখানে ক্লিয়ার অল বাটনটাকে দেখতে পারতেছি সুন্দরভাবে। অ্যান্ড এর পরের যে পার্টটা সেটা হবে আজকের ভিডিওর মেইন পার্ট, কিন্তু সেটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নিতে চাই। অ্যাজ ইউ গাইজ নো যে সকল কিছু আমার গিটহাব রিপোতে ডকুমেন্টেড অবস্থাতে আছে এবং সেখানে আপনি সকল কোড পাওয়া যাবেন, কিন্তু আপনারা এই ভিডিওতে যেভাবে কোডগুলোকে দেখতেছেন একেবারে সেম টু সেম আকারে আপনারা সেগুলোকে দেখবেন না, বিকজ ওই প্রজেক্টগুলো তৈরি করার সময় আমি অন্য সিনট্যাক্স ব্যবহার করছি, এবং এই প্রজেক্টগুলো তৈরি করার সময় আমি আপনারা যেন বুঝতে পারেন এবং আপনাদেরকে যেন আমি দ্রুত বুঝাইতে পারি সেই জন্য একটু অন্য ধরনের সিনট্যাক্স এবং ভ্যারিয়েবল নেমকে ব্যবহার করছি। কিন্তু আন্ডারলাইন যে সকল লজিক আছে প্রত্যেকটা লজিক সেম টু সেম। ওকে, সো ধরতে গেলে এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জের মতো হবে যদি আপনারা কখনো আমার গিটহাব রিপোকে ডাউনলোড করেন এবং সেটাকে ব্যবহার করে কোনো কিছুকে শিখতে চান, তাহলে এটা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিংও হবে। আপনাদেরকে ফিগার আউট করতে হবে কোন ভ্যারিয়েবলটা কোথায় গেছে, এবং এই প্রসেসে আপনারাও কিছু শিখতে পারবেন, কিন্তু আন্ডারলাইন লজিক ইজ অলওয়েজ দ্য সেম। ওকে, সো এটা নিয়ে প্যারা নিবেন না আশা করি। তো আমরা এখন আমাদের স্ক্রিনের ভেতরে টাস্কগুলোকে রেন্ডার করতে পারি। ডিলিট বাটন আছে প্রত্যেকটা টাস্কের পাশে ডিলিট করার জন্য, ক্লিয়ার অল বাটন আছে যেটা দিয়ে আমরা সব টাস্ককে রিমুভ করে দিতে পারি। এবং এখন আমাদের কাছে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে যে আমরা আমাদের অ্যাপের ভেতরে কোনো কিছুকে অ্যাড করব কিভাবে। এবং এদিক থেকে যদি আমরা ভাবি তাহলে আমরা একটা জিনিস আগেই বুঝতে পারি যে অ্যাড করার জন্য অবশ্যই আমাদের একটা ইনপুট ফিল্ড লাগবে। ইনপুট ফিল্ড ছাড়া তো আমি এখানে কোনো কিছুকে অ্যাড করতে পারবো না। তো আমি এখানে একটা ইনপুট ট্যাগকে নিয়ে নিব এবং এই ইনপুট ট্যাগটা আমাদের স্ক্রিনে একটা সিম্পল ইনপুট বক্সের তৈরি করবে অথবা একটা ইনপুট ফিল্ডের তৈরি করবে। এখন যেহেতু একটা ইনপুট ফিল্ড আছে সেহেতু এটার জন্য একটা বাটনকেও তো অবশ্যই নিতে হবে, কারণ আমরা তো শুধু ইনপুটে লিখলেই হবে না, সেটাকে তো সাবমিটও করতে হবে। সো বাটনটাকে আমি এখানে জাস্ট অ্যাড নামে লিখে দিলাম এবং বাটনটাও এখানে অ্যাড হয়ে যাবে। একটু যদি সৌন্দর্য বর্ধনের কাজ করি সেক্ষেত্রেও খারাপ হয় না। তো আমি এখানে ইনপুটের জন্য একটা ক্লাস নেমকে দিয়ে দিব ফর্ম কন্ট্রোল, অ্যান্ড আমরা যদি একটু ওয়েট করি দেখবো যে আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে ওইটা একেবারে নিচের টাস্কগুলোর মতোই সাইজে চলে আসছে। এবং আমরা বাটনের জন্য
চাইলে কয়েকটা ক্লাস নেম দিতে পারি, যেমন এটা একটা বাটন ক্লাস হবে, এটা বাটন প্রাইমারি হবে, এন্ড এটুকু দিয়ে দিলে হয়ে যাওয়ার কথা। তাও দেখতে সুন্দর লাগতেছে না, কারণ আমাদের যে বাটনটা আছে এটা বাঁ দিকে চলে আসছে এবং সাথে সাথে এটার ভেতরে কোনো ফ্লেক্স রুল অ্যাপ্লাই হইতেছে না। সো আমরা এখানে এটাকে একটু ফ্লেক্স বক্সে রূপান্তর করার চেষ্টা করব যেন সবকিছু মিডল বরাবর চলে আসে। এই কারণে আমি একটা এক্সট্রা ডিপকে নিয়ে নিব। তো ডিপ ট্যাগের ভেতরে আমি আমাদের এই ইনপুট এবং বাটন ট্যাগ এই দুইটাকেই ভইরা দিব, আর কিছু করার নাই ভইরা দেওয়া ছাড়া লাইফে। তো এখানে কাট করে পেস্ট করে দিলাম এবং আমরা আমাদের এই ডিভের জন্য এটাকে একটা ফ্লেক্স বক্সে রূপান্তর করব। সো ডি ফ্লেক্স, তারপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারপরে অ্যালাইন আইটেমস সেন্টার, এবং আমি এটার ক্ষেত্রে গ্যাপ দিতে পারি 1। যদি গ্যাপ 1 দিয়ে দেখি তাহলে কি হয়, কোনো কিছুই হইতেছে না। আমি যদি এখানে 2 অথবা 3 দেই তাহলে কি হয়, এবং আমরা দেখতে পারতেছি গ্যাপ হচ্ছে শুধুমাত্র আমাদের ইনপুট ফিল্ড এবং বাটনের মধ্যে। বাটনটা ডান দিকে আনার কোনো ইচ্ছা ছিল না, নিচে নিচে রাখতে চেয়েছিলাম। এখানে একটা জিনিস বাদ করে দিছি আমি, সেটা হচ্ছে ফ্লেক্স কলাম নামক আরেকটা ক্লাস ছিল, সেটা দেই নেই। তো ফ্লেক্স কলাম ক্লাসটাকে দিয়ে দিলাম এবং নিচে নিচে চলে আসার কথা, এবং বাটনের নিচে তেমন কোনো স্পেস নাই টাস্কের আগে, সো এই জন্য একটু হালকা করে মার্জিনও দেওয়া যায়। সো মার্জিন বটম 3 দিলে কি হয় একটু দেখি, এন্ড নট ব্যাড। এন্ড আমাদের একটা ইনপুট ফিল্ড তৈরি হয়ে গেছে এবং সাথে সাথে একটা অ্যাড বাটনও তৈরি হয়ে গেছে, এবং স্বভাবতই এগুলো কোনো ধরনের কাজ করবে না এবং আমাদেরকে এখন লজিক বিল্ড আপটা করতে হবে। তো আমরা আমাদের এই ইনপুট ফিল্ডে কোনো কিছুকে লিখতে পারি এবং আমাদেরকে ওই লেখাটাকে নিয়ে আমাদের টাস্কের ভেতরে অ্যাড করতে হবে। এটাই আসলে আমাদের প্রথম জিনিস, এবং টাস্কগুলা অথবা টু ডু গুলাতে যখন আমরা অ্যাড করে দিব তখন সেটা অটোমেটিক্যালি কাজ করবে, রাইট? সো লেটস সি আমরা এটাকে কিভাবে করতে পারি। প্রথমত আমরা ইনপুট ফিল্ড থেকে কিভাবে এই লেখাগুলোকে নিতে পারি, সেটার জন্য ইনপুট ফিল্ড আমাদেরকে একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট দেয় যেটার নাম হচ্ছে অন চেঞ্জ অ্যাট্রিবিউট। এখন এই অন চেঞ্জ অ্যাট্রিবিউটটা মাঝে মধ্যে একটু কনফিউজিং হইতে পারে। অন চেঞ্জ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে এটা আমাদের ইনপুট ফিল্ডের কোনো ধরনের চেঞ্জকে রেকর্ড করে এবং সেটাকে একটা ইভেন্ট আকারে আমাদের কাছে দেয়। সো আমরা সেই ইভেন্টটাকে পাবো কিভাবে? সো সেটা পাওয়ার জন্য আমরা এগেন কল ব্যাক ফাংশনকে ব্যবহার করবো। ভাই, কল ব্যাক ফাংশন দিয়ে সবকিছু করা যায়, একেবারে সবকিছু। সো কল ব্যাক ফাংশন ব্যবহার করবো, আর কিছু না, মানে অ্যারো ফাংশন, একটা অ্যারো ফাংশন দিলে সবকিছু হয়ে যায়। সো এই অন চেঞ্জ অ্যাট্রিবিউটের ভেতরে যে ইভেন্টটা থাকবে সেটাকে আমরা আমাদের কল ব্যাক ফাংশনের প্যারামিটার আকারে দিয়ে দিতে পারি এবং এটা ইভেন্ট আকারে ক্যাপচার হবে। এখন এই ইভেন্টটা যে পাইলাম, আমরা কোনো কিছুকে যখন টাইপ করব প্রতি টাইপে একটা করে ইভেন্ট স্টোর হবে, এবং সেই ইভেন্টের ক্ষেত্রে আমরা এখন কিভাবে ভ্যালুটাকে রাখবো এটা একটা বিশাল বড় ঝামেলার জিনিস হবে। তো আমরা যেহেতু এই ভ্যালুটাকে নিয়ে কোথাও রাখতে চাইতেছি, তার মানে আমাদেরকে একটা ভ্যারিয়েবল নিতে হবে। সো আমি যদি এখানে নর্মাল একটা ভ্যালু নেই, যেটা হবে আমাদের ইনপুট ভ্যালু নামক একটা ভ্যারিয়েবল, এবং সেটাকে যদি আমি একটা এমটি স্ট্রিং এ রূপান্তর করে দিই তাহলেই আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে একটা সমস্যা আছে। প্রথমত এটা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, তো আমরা ইনপুট ভ্যালু ভ্যারিয়েবলের ভ্যালুকে কখনোই চেঞ্জ করতে পারবো না, তো এটাকে অবশ্যই লেটে রূপান্তর করতে হবে। তারপর আমি যখন এই ভ্যালুটাকে চেঞ্জ করতেছি অথবা লেট ভ্যারিয়েবলে রূপান্তর করতেছি, তখন এই ভ্যালুগুলো চেঞ্জ করার পর আবার স্ক্রিনের ভেতরে এগুলোকে শো করতে হবে। তার মানে আমাদের রেন্ডার প্রসেসে আসতে হবে। তার মানে আমি চাইলেই এটাকে লেট ইনপুট ভ্যালু ইজ ইকুয়ালস টু এমটি স্ট্রিং দিতে পারি না, এবং এটা আসলেই একটা নতুন স্টেট ভ্যারিয়েবল আকারে আমাদেরকে নিতে হবে। সো আমি এখানে কনস্ট ইনপুট ভ্যালুর বদলে এটাকে আমি একটা স্টেট ভ্যারিয়েবল আকারে নিয়ে নিব। সো ইনপুট ভ্যালু কমা সেট ইনপুট ভ্যালু, কারণ আমরা ইউজ স্টেট হুকটাকে এখানে ব্যবহার করতে চাইতেছি। সো ইউজ স্টেট হুকটাকে ব্যবহার করলাম এবং এর ভেতরে আমি একটা এমটি স্ট্রিং কে দিয়ে দিতে পারি, এবং দিলে আমাদের ইনপুট ভ্যালুর ভ্যালু এমটি স্ট্রিং এ সেট হয়ে গেল, এবং সেট ইনপুট ভ্যালু ফাংশনের মাধ্যমে আমরা সেটাকে আপডেটও করতে পারবো। তো এখন আমরা ইভেন্টটাকে পাইতেছি এখানে। আমি যদি একটু বাটনটাকে খুঁজে পাই অথবা ইনপুট ফিল্ডটাকে এখানে যদি খুঁজে পাই, হ্যাঁ, অন চেঞ্জের ভেতরে ইভেন্টটাকে পাইতেছি, এবং এই ইভেন্টটার ভেতরে যতবার ভ্যালু চেঞ্জ হবে ততবার এই ইভেন্টের ভ্যালু আপডেট হবে, এবং ততবারই আমাদের ইনপুট ভ্যালু যে স্টেট ভ্যারিয়েবলটা ছিল সেটাকেও আপডেট করতে হবে, রাইট? সো আমি এখানে সেট ইনপুট ভ্যালুকে কল করব এবং এটার ভেতরে আমি টাইপ করব ই ডট টার্গেট ডট ভ্যালু,
এখন ই ডট টার্গেট ডট ভ্যালু কেন লিখলাম? আমরা যে ইভেন্টটাকে ক্যাপচার করতেছি অন চেঞ্জ অ্যাট্রিবিউটের ভেতরে, সেই ইভেন্টটা একটা অবজেক্ট এবং সেটার ভেতরে অনেক ধরনের ইনফরমেশন থাকে, কিন্তু আমাদের যে ইনফরমেশনটা দরকার সেটা হচ্ছে আমরা এখানে কি টাইপ করছি, শুধুমাত্র সেটা। তো আমরা এখানে যেটা টাইপ করতেছি সেটা থাকবে কোথায়? সেটা থাকবে আমাদের যে ইভেন্ট অবজেক্টটা আছে সেটার ভেতরে, যে টার্গেট অবজেক্ট থাকবে সেটার ভেতরে ভ্যালু নামক একটা ভ্যারিয়েবলের ভেতরে অথবা একটা অ্যাট্রিবিউটের ভেতরে। এবং আমরা চাইলে এই ইভেন্টের ভেতরে কি হইতেছে সেটাকে আমরা কনসোল লক করেও দেখতে পারতাম। সো আমি এখানে উপরে লক করে একটু দেখি যে আমাদের ইভেন্টের ভেতরে কি আছে। সো এইটাকে আমরা জাস্ট লক করে দিছি। তো আমি ইন্সপেক্ট টুলে চলে আসব এবং আমি কনসোলে চলে যাব এবং আমরা অনেক ধরনের এরর দেখতে পাইতেছি আমাদের স্ক্রিনে, সেগুলো কিছু আসে যায় না। সো আমি এখানে এ টাইপ করলাম এবং এ টাইপ করার সাথে সাথে দেখবো আমাদের কনসোলে কিছু একটা প্রিন্ট আউট হয়ে গেছে। আমি একটু দেখার চেষ্টা করি এখানে কি কি আছে। সো আমরা আমাদের ইভেন্টটাকে এখানে লক করছি এবং এই ইভেন্টের ভেতরে বাবলস আছে, ক্যান্সেলেবল আছে, কারেন্ট টার্গেট আছে, ডিফল্ট প্রিভেন্টেড আছে, ইভেন্ট ফেজ আছে, তারপরে আরেকটা অবজেক্ট আছে যেটার ভেতরে আরো অনেকগুলো আছে, ইজ ডিফল্ট প্রিভেন্টেড। এই অবজেক্টের ভেতরে লেন্থ, নেম, প্রোটোটাইপ, আর্গুমেন্ট, কলার এবং এর ভেতরে আরো অনেক অবজেক্ট আছে। সো অ্যাজ ইউ ক্যান সি এখানে অনেকগুলো অবজেক্ট আছে। তার ভেতরে একটা অবজেক্ট হচ্ছে টার্গেট এবং এই টার্গেট অবজেক্টের ভেতরে আমরা ভ্যালুটাকে দেখতে পারি যেটা হচ্ছে এ, এবং আমরা অ্যাকচুয়ালি ই ডট টার্গেট ডট ভ্যালুর মাধ্যমে এই সেম ভ্যারিয়েবলটাকে নিতেছি। সো আমি যদি এখানে আরেকবার বি টাইপ করি আমরা দেখব নিচে আরেকবার অনেক কিছু প্রিন্ট হয়ে গেছে এবং সেখানে এসে আমরা এ বি কে দেখতে পারবো। সো আমি যদি আমাদের পরের অবজেক্টটা টার্গেটে আসি এবং ভ্যালুতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে এ বিটা শো করতেছে। সো আমরা যতবার আমাদের এই ইনপুট ফিল্ডে কোনো কিছুকে চেঞ্জ করতেছি ঠিক ততবার আমাদের ইনপুট ভ্যালু ভ্যারিয়েবলটা, যেটা স্টেট ভ্যারিয়েবল আকারে আমরা সেট করছিলাম, সেটা আপডেট হইতেছে এবং আমরা এই লেখাকে যাই লিখি না কেন সকল কিছু আমাদের সেই ভ্যারিয়েবলের ভেতরে থাকতেছে। যেহেতু থাকতেছে সেহেতু আমরা এখন এই ভ্যারিয়েবলটাকে আমাদের ডাটাতে অ্যাড করে দিতে পারি এবং দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এবং ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং থিং যেটা আমার কাছে লাগছিল। তো আমার এখন অ্যাড বাটনে ক্লিক করলে এমন একটা লজিককে ইমপ্লিমেন্ট করতে হবে যেটা আমাদের এই ইনপুট ভ্যালুটাকে নিবে এবং সেটাকে আমাদের এই আইটেমগুলোর ভেতরে অ্যাড করে দিবে। তো আমরা আমাদের বাটনের জন্য একটা অন ক্লিক ফাংশনকে তৈরি করতে চাই। সো এখানে আমি চলে আসবো এবং এখানে কনস্ট অ্যাড আইটেম নামক আরেকটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটা হবে একটা কলব্যাক ফাংশন অথবা একটা অ্যারো ফাংশন এবং এটার ভেতরে আমরা এখন আমাদের লজিকটাকে লিখতে পারি। প্রথমত যে লজিকটা আমাদেরকে দেখতে হবে সেটা হবে যে আমাদের ফরম্যাটটা কি ছিল প্রত্যেকটা টাস্কের। আমরা যদি টু ডু ডাটা ডট জেএসএ ফিরে আসি তাহলে দেখব যে টু ডু ডাটা হচ্ছে একটা অ্যারে এবং সেই অ্যারের ভেতরে আছে কিছু অবজেক্ট যেটার ভেতরে দুইটা অ্যাট্রিবিউট আছে, আইডি এবং টাস্ক নামে। এখন আমরা যখন এই ভ্যালুটাকে নিতেছি আমাদের ইনপুট ফিল্ড থেকে, এটা শুধুমাত্র আমাদের টাস্ক অ্যাট্রিবিউটের ভেতরে যাবে কিন্তু আইডি অ্যাট্রিবিউটের ভেতরে কিন্তু যাইতেছে না। সো সেই লজিকটাও আমাদেরকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে, তাই না? সো আমরা এটাকে কিভাবে করতে পারি? প্রথমত আমি এখানে নতুন আইটেম নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব। সো নিউ আইটেম নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিলাম এবং আমরা জানি যে এই নিউ আইটেমটা আমাদের এই অবজেক্টের ফরম্যাটটাকে ফলো করবে। তার মানে প্রত্যেকটা নিউ আইটেমে আইডি থাকবে এবং টাস্ক থাকবে। সো আমি এখানে চলে আসলাম, এটা একটা হবে অবজেক্ট এবং এটার ভেতরে আমরা আইডি অ্যাট্রিবিউটকে নিব এবং সাথে সাথে এর নিচে আমি টাস্ক অ্যাট্রিবিউটকে নিয়ে নিতে পারি। সো টাস্ক অ্যাট্রিবিউটকে আমি এখানে নিয়ে নিলাম এবং আমরা জানি যে টাস্ক অ্যাট্রিবিউট সিম্পলি হবে আমাদের ইনপুট ভ্যালুটা। তো ইনপুট ভ্যালু ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম এবং আইডি অ্যাট্রিবিউটটা এখন আমরা কি আকারে অ্যাড করব। তো আইডি অ্যাট্রিবিউটটা অবশ্যই ইউনিক হইতে হবে, রিপিটেড হওয়া যাবে না। এবং আমরা যেহেতু আমাদের একটা সিম্পল অ্যারেতে অ্যাড করতেছি সেহেতু আমরা কিছু জাভাস্ক্রিপ্টের লাইব্রেরিকে ব্যবহার করতে পারি, কিন্তু আমি ওইদিকে এখন আপাতত যাব না। আমি নর্মালি আপনাদেরকে লজিকটাকে বোঝানোর চেষ্টা করব। সো আমরা আমাদের টু ডু ডাটা ডট জেএসএ যদি আসি তাহলে জানি যে এখানকার প্রত্যেকটা ইন্ডেক্স অলরেডি ইউনিক অবস্থাতে আছে, কিন্তু আমরা সেই ইন্ডেক্সগুলোকে আমাদের ইউনিক আইডি হিসেবে ধরতেছি না, কারণ ইন্ডেক্স অনুযায়ী আমাদের টাস্কের প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা কাম্য না। সো আমরা আমাদের আইডি গুলোকে সেট করতে পারি আমাদের লাস্ট ইন্ডেক্স +1 আকারে,
অথবা +2 আকারে। যেহেতু আমাদের প্রত্যেকটা আইডি আমাদের ইন্ডেক্স +1 অলরেডি আছে, সেহেতু আমরা আইডি +2 করে দিতে পারি। তাহলে আমার মনে হয় আমাদের ইউনিকনেসটা বজায় থাকবে এবং আমি সেটাই একটু করার চেষ্টা করব। সো টাস্ক ইজ ইকুয়ালস টু হবে আমাদের টু ডু ডাটার যে লেন্থ অথবা লাস্ট ইন্ডেক্স সেটা +2, এবং এখনই আমি রিয়েলাইজ করলাম যে সেটা +1 দিলেই আসলে হয়ে যাওয়ার কথা। আপনারা দুইটাই ট্রাই করেন, ঠিক আছে? এক্সপেরিমেন্ট করতে হয়, আমিও এক্সপেরিমেন্ট করছি আগেও যে +1 দিলেই কাজ করার কথা, তাও খুঁত লাগলো যে +2 দিয়ে দিলে হয়তো, কিন্তু থাক, আমি এই জায়গায় +1 2 যেটাই দিই +3 দিয়ে দিব আমি, ঠিক আছে? সো আমি এখান থেকে ডাটা ডট লেন্থ নামক ভ্যারিয়েবলটাকে নিয়ে নিব এবং এটা হচ্ছে একটা অ্যারে অ্যাট্রিবিউটের মতো। আমি এখানে ভ্যারিয়েবল বলছি, পাইথনের স্বভাব, কিন্তু ডাটা ডট লেন্থ অ্যাট্রিবিউটকে ব্যবহার করলে আমরা সচরাচর আমাদের অ্যারের লেন্থটাকে পাওয়া যেতে পারি জাভাস্ক্রিপ্টে, এবং সেটা +3 করে দিলাম আমি এখানে, এবং তারপরে অবশ্যই একটা কমা দিতে হবে এবং আমাদের নিউ আইটেমটা তৈরি হয়ে গেছে। এবং যেহেতু নিউ আইটেমটা তৈরি হয়ে গেছে, এখন আমরা সেটাকে আমাদের এই টাস্কের ভেতরে অ্যাড করব। তো এটা করার সবচেয়ে ইজি ওয়ে হবে আমরা সেট ডাটা ফাংশনটাকে ব্যবহার করব এবং সেট ডাটা ফাংশনটাকে নিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে কলব্যাকের মাধ্যমে প্রিভিয়াস ভ্যালুটাকে নিব। সো এখানে এসে আমি প্রিভিয়াসটাকে নিয়ে নিলাম এবং আমরা রিটার্ন করব নতুন একটা অ্যারেকে, যেটার ভেতরে প্রিভিয়াস সকল কিছু থাকবে নিউ আইটেমটা সহ। সো সবার প্রথমে আমি নিউ আইটেমটাকে দিয়ে দিতেছি এবং তারপর আমি স্প্রেড অপারেটর ইউজ করে প্রিভিয়াস যে অ্যারেটা ছিল সেটাকে এখানে দিয়ে দিব। এখন স্প্রেড অপারেটরের কাজটা আমি ফান্ডামেন্টালস আপনাদেরকে বুঝাইছি, আরেকবার একটু রিক্যাপ করে দিই। স্প্রেড অপারেটর হচ্ছে যে কোনো অ্যারের একটা কপি তৈরি করার জন্য পারফেক্ট। সো আমরা আসলে নতুন একটা অ্যারেকে তৈরি করতেছি, যেটার প্রথম আইটেম হবে নিউ আইটেম, যেটা আমরা মাত্র তৈরি করলাম, এবং স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা আমাদের প্রিভিয়াস যে স্টেটটা ছিল আমাদের টাস্কের অথবা ডাটার, সেটার পুরোটার একটা কপি নিয়ে পেস্ট করে দিতেছি, এবং আমাদের কাছে যে নতুন অ্যারেটা থাকবে সেটা হবে আমাদের নতুন ডাটা। এবং আমি পুরো স্ক্রিনটাকে রিলোড মারলাম, এবং রিলোড মারার পর এখন যদি আমি এখানে কিছু একটা টাইপ করি, তারপর আমি অ্যাড বাটনে ক্লিক করি, তাহলে কিছুই হবে না, কারণ আমি একটা গাধা। গত ভিডিওতে আমি নিজেরাই সেম কথাটা বলছি, এই ভিডিওতেও সেম রিজনেই আমি আরেকবার এই সেম জিনিসটাকে ফেস করতেছি। যাই হোক, গাধামি করবেই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনস্ট অ্যাড আইটেমটাকে আমরা কখনোই অন ক্লিক অ্যাট্রিবিউটে অ্যাড করি নেই। সো বাটনে চলে আসবো এবং এখানে অন ক্লিক অ্যাট্রিবিউটে চলে আসে আমরা অ্যাড আইটেম ফাংশনটাকে অ্যাড করে দিলাম, এবং দেওয়ার পর আরেকবার রিলোড মারবো আমাদের স্ক্রিনটা, এবং দেন এখানে কিছু একটা টাইপ করলাম এবং অ্যাড বাটনে ক্লিক করলে প্লিজ হয়ে যাস ভাই, এবং হয়ে গেছে। ইয়াস, আমরা করতে পারছি। আমরা যে কোনো কিছুকে এখন আমাদের এই টাস্ক লিস্টের ভেতরে অ্যাড করতে পারি, এবং আমাদের টু ডু অ্যাপটার কাজ অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু জিনিস এখনো শেষ হয়নি। যেমন আমি যখন অ্যাড বাটনে ক্লিক করলাম তখন আমাদের ইনপুট ফিল্ডে ওই টাস্কের লেখাটা তখনও আছে, কিন্তু আমি যদি আবার অ্যাড করি তাহলে দেখব সেগুলো বারবার অ্যাড হইতেছে, যেটা আমরা চাই না। আমরা চাই যেন আমরা যখন একটা টাস্কে অ্যাড করে ফেলবো তখন যেন এটা মুছে যাক, এবং আমরা নতুন করে যেন নতুন একটা টাস্কে লিখতে পারি, বারবার আমাদের এভাবে যেন কাটতে না হয় পুরোটাকে সিলেক্ট করে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট ফেরত আসতে পারি আমাদের অ্যাড আইটেমস এর ভেতরে, এবং এখানে এসে আমরা সেট ইনপুট ভ্যালুকে আবার একবার এমটি করে দিতে পারি। যে ভ্যালুটা ছিল সেটাকে আমি এখানে এমটি করে দিলাম, এবং দেওয়ার পর আমি যদি আরেকবার রিলোড করি তাহলে এখানে কোনো একটা কিছু লিখলাম, লেখার পর আমরা অ্যাডে ক্লিক করলাম, কিন্তু তাও কিছু হইলো না। আমি আরেকবার অ্যাডে ক্লিক করলাম, এবার টাস্কে এলো না কোনো, কিন্তু অ্যাড তো হয়েছে ভাই। তো এটা আরেক জ্বালার ভেতরে পড়ে গেলাম না ভাই? তো একের পর এক ঝামেলা তৈরি হইতেছে। এবং এটা হইতেছে কেন? এটা হইতেছে ইনপুট ফিল্ডের আরেকটা অ্যাট্রিবিউটের জন্য। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট। সো ইনপুট ফিল্ডে চলে এসে আমি যদি অন চেঞ্জের পর আমি এখানে চাইলে নতুন একটা অ্যাট্রিবিউটকে নিতে পারি, যেটার নাম হবে ভ্যালু। আমি এখানে ক্যালিউ লিখছিলাম, সো ভ্যালু অ্যাট্রিবিউট। এবং এই ভ্যালু অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে যে আমরা ইনপুট ফিল্ডে যা লিখবো সেটাকে কন্ট্রোল করা, এবং এই ভ্যালু অ্যাট্রিবিউটটাই আমাদের e.target.value ভেতরে ভ্যালুগুলোকে স্টোর করে। সো আমরা যখন কোনো কিছুকে লিখি তখন এই ভ্যালু অ্যাট্রিবিউট সেটাকে নেয় এবং আমাদের এই অবজেক্টের ভেতরে স্টোর করতেছে, যেটা আমরা নিতেছি, এবং দেন আবার আমাদের ইনপুট ভ্যারিয়েবলের ভেতরে সেটাকে জমা রাখতেছি পরবর্তীতে অ্যাড করার জন্য। কিন্তু আমাদের এই ভ্যালুটা কখনো আমরা রিমুভ করতেছি না অথবা আপডেট করতেছি না। সো এই ভ্যালু অ্যাট্রিবিউটটা আপডেট করলে আমাদের স্ক্রিনে
যে ইনপুট ফিল্ড আছে সেইটার ভ্যালুগুলো আপডেট হওয়ার কথা। সো এখানে আমি ইনপুট ভ্যালুটাকে দিয়ে দিব, কারণ এটাই হচ্ছে আমাদের মেইন স্টেট ভ্যারিয়েবল যেটা চেঞ্জ হবে সময়ের সাথে সাথে। সো এখানে আমি কিছু একটা লিখলাম এবং লেখার পর এখন আমি অ্যাড বাটনে প্রেস করলাম, দেখলাম যে ক্লিয়ার হয়ে গেল এবং আমরা সেটাকে এখানে অ্যাড করতে পারতেছি। এবং নিচে যদি লক্ষ্য করি তাহলে এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমরা কোনো কিছু না লিখলেও অ্যাড হয়ে যেতেছে। এটাকে প্রিভেন্ট করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট চেক করব শুরুতে অ্যাড আইটেমসের শুরুতে যে আমাদের ইনপুট ভ্যালুতে কিছু আছে কিনা। ইনপুট ভ্যালু যদি এমটি হয় তাহলে আমরা কোনো কিছুই করব না, আমরা ডাইরেক্ট রিটার্ন করে দিতে পারি। সো এখানে আমি একটা সিম্পল ইফ স্টেটমেন্ট লিখবো যেটার ভেতরে আমি টাইপ করব ইনপুট ভ্যালু ডট ট্রিম। এই মেথডটাকে ব্যবহার করার পেছনের রিজন হচ্ছে যে আমরা যখন ইনপুট ভ্যালুকে নেই স্পেসও একটা ভ্যালু আকারে কাউন্ট হয়, সো স্পেস দিলে সেটাও অ্যাড হয়ে যাবে। এই কারণে আমরা পুরোটাকে ট্রিম করে নেব স্পেস ট্রিমিং এর মাধ্যমে, অ্যান্ড দেন আমরা চেক করব যে পুরো ভ্যালুটা এমটি কিনা। সো যদি এমটি হয় ট্রিপল ইকুয়ালস টু যদি এমটি হয় তাহলে আমরা রিটার্ন করে দিতে পারি এবং এক লাইনের ভেতরে এই কাজটা হয়ে যাওয়ার কথা। আমি যদি সবকিছু এখন রিলোড মারি, আমাদের স্ক্রিনের ভেতরে কোনো একটা কিছু লিখলাম, আমি অ্যাড বাটনে প্রেস করলাম, সেটা অ্যাড হয়ে গেল। আমি কোনো কিছু লিখি নাই, আমি অ্যাড বাটনে প্রেস করলাম, সেটা অ্যাড হইল না। এবং আমরা যখন কোনো কিছুকে লিখে অ্যাড করি তাহলে আমাদের স্ক্রিনটা অটোমেটিক্যালি রিরেন্ডার হবে এবং আমাদের ইনপুট ফিল্ডে যা লেখা থাকবে সেটা আপডেট হয়ে এমটি হয়ে যাবে। এবং দিস ইজ দ্য মেইন লজিক বিহাইন্ড এ ইনপুট ফিল্ড। সো আপনারা বিভিন্ন জায়গাতে যখন কোনো ইনপুট ফিল্ডে লেখেন বেশিরভাগই এই সেম সিম্পল লজিকের ভেতর দিয়েই যায় এবং রিঅ্যাক্ট এই জিনিসটাকে আসলে একটু কনফিউজিং করে, কিন্তু আমাদের জন্য যারা জিনিসপাতি বানাইতে পছন্দ করি এদিক থেকে তাদের জন্য এটা খুবই শর্ট টাইমের ভেতরেই হয়ে যায়। আপনি যদি মেইন লজিকটা জানেন তাহলেই শুধুমাত্র হয়ে যাবে এবং মেইন যে এররগুলো হইতে পারে, ইস্যুগুলো হইতে পারে, সেগুলো জানলেই আসলে আপনাদের এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করা অত কঠিন হওয়ার কথা না। সো আমি একটু রিক্যাপ করি। আমরা একটা ইনপুট ফিল্ডকে অ্যাড করছি এবং আমরা একটা অ্যাড বাটনকেও অ্যাড করছি এবং আমরা ইনপুট ফিল্ড থেকে অন চেঞ্জ অ্যাট্রিবিউটের মাধ্যমে প্রত্যেকটা চেঞ্জ ইভেন্টকে নিছি, ইনপুট ফিল্ডে যা লেখা হয় সব কিছুর চেঞ্জগুলোকে নিছি এবং নিয়ে আমরা সেটাকে একটা স্টেট ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখছি। স্টেট ভ্যারিয়েবলের ভেতরে যখন আমরা স্টোর করে নিলাম তখন আমরা বাটনে প্রেস করব। বাটনে প্রেস করলে অন ক্লিক ফাংশনটা অ্যাক্টিভেট হবে এবং তার মাধ্যমে আমরা অ্যাড আইটেমস ফাংশনটাকেও অ্যাক্টিভেট করে দিব। তো অ্যাড আইটেম ফাংশনটার ভেতরে কি হবে, আমাদের কাছে যে ইনপুট ভ্যালু স্টেট ভ্যারিয়েবলটা ছিল সেটাকে ট্রিম করে সবার প্রথমে চেক করব কোনো কিছু আছে কি না ওইটার ভেতরে। যদি না থাকে তাহলে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আর যদি থাকে আমরা নতুন একটা আইটেমকে তৈরি করব যেটা হবে একটা অবজেক্ট আইটেম এবং আমি সেটার ভেতরে দুইটা অ্যাট্রিবিউটকে অবশ্যই সেট করে দিব, কারণ আমাদের প্রত্যেকটা টাস্কের জন্য দুইটা অ্যাট্রিবিউটই ছিল, একটা হচ্ছে আইডি এবং আরেকটা হচ্ছে টাস্ক। এবং আইডিটার ক্ষেত্রে লজিকটা হবে যে আমরা আমাদের ফুল ডাটার লেন্থটাকে বের করব এবং সেটার সাথে +3 করে দিব ইউনিকনেস বজায় রাখার জন্য। এবং টাস্কটা তো সিম্পলি হবে আমরা যেটা ইনপুট দিলাম সেটাই। দেন আমরা সেট ডাটা ফাংশনটার মাধ্যমে আমাদের প্রিভিয়াস যেই স্টেটটা ছিল সেটাকে কপি করে নতুন আইটেমের সাথে অ্যাড করে নতুন একটা অ্যারেকে তৈরি করে নিব এবং আমাদের স্ক্রিনে সবকিছু অটোমেটিক্যালি রিরেন্ডার হয়ে যাবে এবং আমরা এখানে সেট ইনপুট ভ্যালুটাকেও এমটি করে দিলাম। তারপরে যে ইস্যুটার সম্মুখীন হয়েছিলাম আমরা সেটা ছিল ইনপুট ফিল্ডে লেখার পরও কোনো কিছু যায় না কেন, সেটা ছিল ভ্যালু অ্যাট্রিবিউটের কারণে। তো ইনপুট ফিল্ডের ভ্যালু অ্যাট্রিবিউটকে যদি আমরা ইনপুট ভ্যালুতেই সেট করে দেই তাহলে আমরা আমাদের স্ক্রিনটা রিরেন্ডার হওয়ার পর যখন ভ্যালুটা অ্যাড হয়ে গেল আমরা সবার শেষে সেট ইনপুট ভ্যালুতে এমটি স্ট্রিং করছিলাম এবং এই রিরেন্ডার প্রসেসে আমাদের ইনপুট ভ্যালুটাও এমটি একটা ইনপুট ফিল্ডে রূপান্তর করে ফেলবে এবং এভাবেই আমরা আমাদের টু ডু অ্যাপটাকে ফুললি তৈরি করতে পারছিলাম। এবং আশা করি আপনারা এই টু ডু অ্যাপটাকে নিজেদের মতো করে তৈরি করতে পারবেন এবং আশা করি আপনারা এই প্রজেক্টের মাধ্যমে বুঝতে পারছেন যে কিভাবে আমরা অ্যারে এবং ইউজ স্টেটকে একসাথে ব্যবহার করতে পারি এবং কিভাবে আমাদের থিঙ্কিং প্রসেসটা আসতে হবে সেটা আমি চেষ্টা করছি নিজের থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে খুলে বোঝানোর জন্য। যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এবং এরই মাধ্যমে আমরা আমাদের সেকেন্ড
প্রজেক্টটাকে শেষ করে ফেললাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে। আমার একটা ডিসকর্ড চ্যানেল আছে, ওখানে আমি বসার চেষ্টা করি, তাও বসতে পারি না কেন জানি না, কিন্তু এখানে আমি আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য বসে থাকি। সো আপনাদের যদি কোনো দরকার পড়ে সেই ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারেন, এবং কি করবো এটা তারপরে আপনারাই বলে দিয়ে আমারে ভাই। ঠিক আছে তাহলে, ওকে, তারপরের প্রজেক্টে দেখা হবে। গুড বাই ফর টুডে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর করতে চাই না ভাই।